নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আর আজকে নিউজ পোল বাংলা বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় যেরকম আমাদের প্রতিনিধিরা করছেন, আমরাও কিন্তু বাংলার মানুষের মন বুঝতে চাইছি। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব দা, আপনাকে নিউজ পোল বাংলায় স্বাগত এই অনুষ্ঠানে। কৌস্তব দা, সম্প্রতি একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা আপনারই বক্তব্য। সেটা হচ্ছে, আপনি একটা জায়গায় বক্তৃতায় বলেছেন যে যারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না যে রাজ্যে বিজেপি আসছে, বা যারা কান দিয়ে শুনতে পাচ্ছেন না বিজেপি আসছে, তাদের হয়তো দৃষ্টি ক্ষমতা বা তাদের কানে বা চোখে প্রবলেম আছে। মানে প্রশ্নটা কোন জায়গা থেকে এই বিশ্লেষণটা করলেন, একটু বাংলার দর্শকদের বলুন। আমি পরিবর্তন যাত্রার এই উত্তর চব্বিশ পরগনা বিভাগের দায়িত্বে ছিলাম, প্রমুখ হিসেবে ছিলাম। যাত্রার একদম প্রথম দিন থেকে শেষ অবধি ছিলাম। মানুষের যে উন্মাদনা, যে উদ্দীপনা, যে উচ্ছ্বাস এই যাত্রা চলাকালীন দেখেছি, বললে বিশ্বাস করবেন কিনা জানি না। তৃণমূলের পার্টি অফিস থেকে লোকের হাত নেড়ে বলছে আপনারাই আসছে। তৃণমূল পার্টি অফিস থেকে হাত নেড়ে বলছে জয় শ্রীরাম। আর কি বলবেন আপনি? এই সরকারটা যেটা আপনারা দেখছেন না, এটা হচ্ছে একটা প্রাণহীন মৃতদেহ। এর মধ্যে কোনো প্রাণ নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি মাটির গন্ধ চেনেন। এটা শ্রমিকদা খুব ভালো বলছিলেন সেদিনকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান। একদম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন একটা সাজানো গোছানো বাগান পেয়েছে, সোনার চামচ মুখে দেওয়া সবকিছু সাজানো গোছানো পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তা না, তার একটা অতীত আছে। দীর্ঘদিন লড়াই করার পরে মমতা ব্যানার্জি হয়েছে। তো তিনি তো মাটির গন্ধটা খুব ভালো করেছেন। এই যে তার যে এই 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 মানে দেখবেন হট করে রেগে যাচ্ছেন, যাকে তাকে যা বলে দিচ্ছেন। এই দুদিন আগে দেখবেন ধর্ণা মঞ্চে মঞ্জু বসু, শহীদ বিকাশ বোসের স্ত্রী, বিকাশ বোস বামফ্রন্ট আমলে তার হত্যা হয়, এবং আজ অব্দি তার এই হত্যা রহস্য কিনারা হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকার চালালেন, তাও বিকাশ বোসের হত্যা রহস্য কিনারা হলো না। মঞ্জু বসুকে তিনি কোনোভাবে মাথায় হাত বুলিয়ে কম্পেনসেট করে একটা বিধায়ক করে রেখেছিলেন। বয়স্ক মানুষ মঞ্জু বোস, অনেকটাই বয়স হয়েছে, দীর্ঘদিনের সহকর্মী। তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবহারটা করলেন, এটা তো পাবলিকলি নাও করতে পারতেন, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর নিজের নার্ভ কন্ট্রোল করতে পারছেন না। তিনি একটুতেই উত্তেজিত হয়ে যান। তুমি দেখবে যখন মানুষের খারাপ সময় আসে না, মানুষ যখন বুঝতে পারে যে আমার খারাপ সময়টা আসন্ন, তখন টেম্পারামেন্ট কন্ট্রোল করে রাখতে পারে না। মমতা ব্যানার্জি ঠিক তাই হচ্ছে। মানে সেই পালস থেকেই আপনি সন্দেশখালীর সভামঞ্চ থেকে এই বক্তব্যটা রেখেছিলেন যে যারা দেখতে পাচ্ছে না বা যারা শুনতে পাচ্ছে না তারা হয়তো। আমি বলেছি দেওয়াল লেখন স্পষ্ট, তৃণমূল চলে গেছে। এটা যারা দেখতে পাচ্ছে না তারা দৃষ্টিশক্তি হারিয়েছে। তৃণমূল চলে গেছে, এটা সময়ের ডাক। যারা শুনতে পাচ্ছে না তাদের শ্রবণ শক্তি হারিয়েছে, তারা বধির হয়ে গেছে। তো একটা মানুষ, মানে দেখো, রাজনীতি সব ছেড়ে দাও। তুমি রাস্তাঘাটে বেরিয়ে হয়তো প্রকাশ্যে তুমি 10টা লোককে জিজ্ঞেস করলে 10টা লোক প্রকাশ্যে বলতে সাহস পাবে না, এটা ভয়ের বাতাবরণ কাজ করে। তো কিন্তু একান্তে 1:1 কথা বলে দেখো। ধরো 98 সাল থেকে যে প্রবল ভাবে তৃণমূল সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূল সরকারটা প্রতিষ্ঠা করেছে, তারাও বলছে যে এই সরকারটার যাওয়া উচিত, এই সরকারটা হ্যাজ লস্ট ইটস পপুলারিটি। তার মানে তুমি বলতে চাইছো এই 15 বছরের শাসনকালে যে প্রচুর অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে এবার বিজেপি কি ভোট বাক্সে? দেখো, বিজেপির ব্যাপার নয়, একটা ভায়াবল অল্টারনেটিভের বিষয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভায়াবল অল্টারনেটিভের ব্যাপার যদি বলতে হয়, তাহলে তো ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ নেই। সিপিএম সে কোথায়? কংগ্রেস সে কোথায়? তুমি সিপিএম এর নেতাদের, কংগ্রেসের নেতাদের শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্ষরিক করতে বিভিন্ন জায়গায় দেখবে তারা মদত করে যাচ্ছে। এই ইন্ডি জোটের নামে তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন মদত করে চলেছে, তাতে করে তো এটা স্পষ্ট যে মানুষের কাছে তাদেরও ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ সেলিম তার পার্টিতে এতটাই আনপপুলার হয়ে গেছে, তার দলের নেতারা বলা শুরু করেছে যে সিপিএম পার্টিটা তো মুসলিম লীগ হয়ে গেছে। সিপিএম হিন্দুদের ইস্যুতে সিপিএম কে মুখ খুলতে দেখা যায় না, কিন্তু গাজাতে মুসলমানরা মরছে বলে সিপিএম কে মিছিল করতে দেখা যায়। হরগোবিন্দ দাস চন্দন দাস মারা যাচ্ছে, সেখানে সিপিএম এর এইটা কথা বলার হিম্মত হচ্ছে না যে মুসলিম বর্ণবাদের কারণে হরগোবিন্দ চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। অথচ তারা সিপিআইএম কর্মী ছিলেন একটা সময়। সেটাই তো, একটা সময় কি তারা মানে মৃত্যুর আগে অব্দিও সিপিএম কর্মী।
সিপিএম বলে না যে জাতের জন্য লড়াই না ভাতের জন্য লড়াই, ভাতের লড়াইয়ের কথাই তো হরগোবিন্দ দাস চন্দন দাস বলতো। তারা কোথায় জাতের লড়াইয়ের কথা, মানে আমরা ধরো জাতের লড়াইয়ের পার্টি, মানে হিন্দু মুসলমানের পার্টি, ওদের কথা অনুযায়ী তারা তো আমাদের সমর্থক ছিল না। এবং ওদের উপর অত্যাচারে দেখা গেল বিরোধী দলনেতা পাশে গিয়ে দাঁড়ায়। পাশে গিয়ে দাঁড়ালেন এবং ওদের বাড়ির লোকেরা সিপিএম এর লোকজনকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারা বলেছেন বেরিয়ে যান, আমরা আপনাদের এই ভূমিকাতে আমরা একদম সন্তুষ্ট নই। তো এটা সার্বিকভাবে আমি ধন্যবাদ জানাবো, গতকাল নারায়ণ ব্যানার্জি একটা ফেসবুক পোস্ট করেছেন। তিনি বলেছেন যে এখন যদি জাগেন লোকে সাম্প্রদায়িক বলবে, এরপরে আর উপায় থাকবে না, তখন লোকে উদ্বাস্তু করবে। আমি ধন্যবাদ জানাবো নারায়ণ ব্যানার্জির মতন মানুষজন, তারা এগিয়ে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। সিপিএম এর অনেক লোকেরা আছে, আমি তাদেরকে বলবো প্রকাশ্যে না এসে বলতে পারলেও দলের নিজেদের মধ্যে, অবশ্য তারা অলরেডি বলছেও, বহু সিপিএম এর নেতাকর্মী, আমি তোমাকে বলছি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যান, হুম। তারাও একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবারে নো ভোট টু মমতায় ভোট হবে। আমি তো বারবার বলেছি যে ব্যারাকপুরের বর্ষিয়ান সাংসদ তরিৎপরণ তোকদার এই মুহূর্তে সিপিএম এর হাতে গোনা কয়েকজন বর্ষিয়ান নেতৃত্বের মধ্যে একজন, যিনি এই মুহূর্তে এখন অব্দি জীবিত। আমি তো বলেছি উনাদের মতন সিনিয়র লিডারশিপদের কিছুটা হলে উদ্যোগী হতে হবে। 2026-এর ভোটটা নো ভোট টু মমতার ভোট হবে। আমি ব্যারাকপুরে আমাদের বিশিষ্ট নাট্যকার আছে চন্দন সেন, দীর্ঘদিন ধরে সিপিআই পার্টির খুব বড় নেতা ছিলেন চন্দন একদম। সেন, এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি মানে ওনার সাথে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে, এবং অনেক বিষয়ে প্রতিবাদীও। প্রতিবাদী, এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক। মানে আমার কোথাও কিছু ভুল হলে উনি আমাকে ফোন করে বকেন, আমার কোথাও কিছু গাইডেন্স দরকার হলে আমি ওনাকে ফোন করি, কিছু জানতে চাই। আমাদের মধ্যে এই পারস্পরিক আদান প্রদানটা বরাবর, এর মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই। চন্দন বাবুর মতন লোকেরা তারাও এই বিষয় নিয়ে সরব, যে এই মুসলিম মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং সরকার যেটাকে যেভাবে ওটাকে পৃষ্ঠপোষকতা করছে। এবং আমার খুব ভালো মনে আছে, এরা খুব সুন্দর লেখা লিখেছিলেন চন্দন সেন তার সোশ্যাল মিডিয়া পেজে এই হুমায়ুন কবির আর মোহাম্মদ সেলিমের মিটিং নিয়ে, এবং তিনি যে প্রতিবাদ তার কলমের মাধ্যমে যে প্রতিবাদটা জানিয়েছিলেন, আমি কুর্নিশ জানাই চন্দনবাবুদের মতন লোক। এই সমস্ত মানুষজনদেরকে আরো এগিয়ে আসা উচিত, এবং নিচুতলার বাম সমর্থক যারা বা বামপন্থী মনোভাবাপন্ন যে সমস্ত মানুষজনরা আছে তাদেরকে বোঝানোটা দরকার। এই অভয়া মঞ্চর নাম করে দিনের পর দিন এই যারা আন্দোলন করছে, আমার তাদের প্রতি বিন্দুমাত্র কিন্তু কোনো বিদ্বেষ বা বিষোদগার নেই। তাদের নীতি নৈতিকতা নিষ্ঠার সাথে আমার বিন্দুমাত্র আমি কোনো রকম আমি সেখানে সন্দেহ করছি না। আমি তাদেরকেও বলছি যে অভয়া মঞ্চের নামে আপনারা যে আন্দোলনটা করছেন, আলটিমেটলি এই রাজ্যে যতদিন তৃণমূল থাকবে ততদিন অভয়ার বিচার হবে না, না, ততদিন অভয়ার বিচার সে হবে। তো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দলের রং ভুলে যান, পতাকার রং ভুলে একদম। যান। সেই নিয়ে মানে তোমরা কি একবার আশা করছো যে বামপন্থী নিচুতলার কর্মীরাও এবার? না না, বামপন্থী বলে শুধু নয়, বামপন্থী কংগ্রেস সবাই বিভিন্ন মতাদর্শের মানুষ, এবার কেউ BJP কে এবারে ভোট ভাগ করতে চায় না, হয় তৃণমূলের পক্ষে নয় তৃণমূলের বিপক্ষে। এবারে তৃণমূলের বিপক্ষে জায়গাটা দেখতে গেলে তো একটা ভায়াবল অল্টারনেটিভ যদি বলেন, তাহলে সেই জায়গাতে তো একমাত্র ভারতীয় জনতা পার্টি, আর তো ভায়াবল অল্টারনেটিভ কেউ নেই। জেতার মতন জায়গায় বা তৃণমূলকে হারাতে পারে, তৃণমূল যে হারতে পারে বা তৃণমূলকেও যে হারানো যায়, এই বিশ্বাস, যেমন একটা সময় ছিল 34 বছর বামফ্রন্টের সরকারের আমলে সিপিএম যে হারতে পারে বা সিপিএম কে যে হারানো যায়, এই বিশ্বাসটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও জন্ম দিতে পেরেছিলেন। একদম। এই বিশ্বাসটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে জন্ম দিতে পেরেছে। তো সেই জায়গা থেকে একমাত্র ভায়াবল অল্টারনেটিভ ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে তো কোনো মানে এটা বিজেপির হাজারো কট্টর বিরোধী লোক থাকতে পারে, কিন্তু তারাও এটা এক বাক্যে স্বীকার করবে। না কোস্তাদা, এই যে আপনি কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম আর হুমায়ুনের কবিরের কথা বলছেন, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে হুমায়ুন কবির আপনাদেরই বি টিম, আপনারা সংখ্যালঘু ভোট ব্যাংককে সেগ্রিগেট করতে হুমায়ুনকে নাকি লঞ্চ করেছে। হুমায়ুন কবির আমাদের বি টিম, খুব ভালো কথা। হুমায়ুন কবিরকে তৃণমূল দল এখনো অব্দি বিধায়ক হিসেবে রেখে দিল কেন? তার বিধায়ক পদ খারিজের জন্য আজ অব্দি কেন বিধানসভায় তারা আবেদন করলো না? এই প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে পারেন? হুমায়ুন কবির যে এত মানুষের সমাগম সমাবেশ করছে মুর্শিদাবাদ জেলায়, তাকে কটা পারমিশন চাওয়ার জন্য হাইকোর্টে ছুটতে হয়েছে? আপনি বিরোধী দল ছেড়ে নিন, সাধারণ এই চাকরি প্রার্থীরা যে আন্দোলনগুলো করে, বিভিন্ন মানবাধিকার সংগঠন বলো অন্যান্য সংগঠনগুলো, তারা যে সরকারি হাইকোর্টের কর্মচারী দ্বারস্থ হতে হয়। তাদেরকে হাইকোর্টের দ্বারস্থ। হুমায়ুন কবিরকে কতবার দ্বারস্থ হতে হয়েছে? সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতা নিয়ে হুমায়ুন কবির চলছে। আজ অব্দি তার রাজ্যের সিকিউরিটি তার উইথড্র হয়নি, এর কোনো কোর্টের অর্ডার নেই কিন্তু রাজ্যের সিকিউরিটি, কিন্তু সেটা আজ অব্দি উইথড্র হয়নি, ইনট্যাক্ট আছে। ইনফ্যাক্ট আজকে এই যে কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে অনেকে কথা বলছে না, সেটা তো কোর্টের অর্ডারের পরে কোর্টে মামলা করেছিল যে ওর কেন্দ্রীয় হাইকোর্ট। নিরাপত্তা চাই। হাইকোর্টের তখন অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চ তখন বলা যে ওকে অ্যাপ্লাই করতে
অ্যাপ্লাই করার পরে যদি তার অ্যাপ্লিকেশনে মেরিট থাকে তাকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী দেওয়া হবে। এখন কেন্দ্রীয় সরকারটা তো পশ্চিমবঙ্গ সরকারের মতন নয়, রাজনৈতিক বিভাগ বিভাজনের মধ্যে চলে, ওটা যেটা ন্যায্য, যেটা দেখবে যদি সেলফ পারসেপশন থাকে তারা সেই অনুযায়ী তিনি সিকিউরিটি পেয়েছেন সেইভাবে। কিন্তু আমি বলছি রাজ্য সরকারের যে দীর্ঘদিন সিকিউরিটি সেটা কেন উইথড্র হলো না তার ক্ষেত্রে? মমতা বন্দ্যোপাধ্যায় ধরো তৃণমূল কংগ্রেস দলের বহু লোক যারা ধরো অন্য দলে জয়েন করেছে, মানে জয়েন করতে না করতেই 1 ঘন্টার মধ্যে তাদের সিকিউরিটি উইথড্র হয়ে গেছে। কেউ অন্য দলে গেছে, তার বিধায়ক পদ খারিজের জন্য আবেদন আছে। হুমায়ুন কবিরের ক্ষেত্রে সেগুলো কেন হলো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে একটা বড় অংশের মুসলিম ভোট তার থেকে এবারে সরতে চলেছে। খুব বুদ্ধিমত্তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের একটা আলাদা দল তৈরি করার ক্ষেত্রে মদত করে দিলেন। তিনি এটা করলেন এই কারণে, কারণ তিনি চান যে মুসলিম ভোটটা কোনো এক জায়গাতে গিয়ে তো কনসলিডেট হওয়ার দরকার আছে, হুমায়ুন কবিরের পক্ষে যায়। হুমায়ুন কবির তো কদিন আগে বলেছিলেন কয়েকটা সিট জিতে জামাই আদরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে। তো তৃণমূলকে আক্ষরিক অর্থে হুমায়ুন কবির সমর্থন করবে। যেই যেই জায়গায় মুসলমান ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ আছে সেই সেই জায়গায় ওই ভোটগুলোকে হুমায়ুন কবিরের মানে পেছনে যেটা কনসলিডেট হয়ে যায় সেই বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনার মতো একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি বা একজন আইনজীবী, আপনি একদম প্রখর বাগ্মী হিসাবে আপনার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু সেখানে কি মনে হয় যে পশ্চিমবঙ্গের ভোটটা বড্ড বেশি জাতপাত ধর্মভিত্তিক হয়ে গেছে? এটা কি খুব কাঙ্ক্ষিত ছিল? সমস্যাটা কি জানেন তো, হিন্দু যতক্ষণ চুপ করে থাকবে ততক্ষণ হিন্দু খুব ভালো। হিন্দু যতক্ষণ অব্দি তার অধিকার সম্পর্কে কথা বলবে না হিন্দু খুব ভালো। মানে অসাম্প্রদায়িক থাকবে সে। হিন্দু কথা বললেই সাম্প্রদায়িক হয়ে যাবে। 30%কে 70% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, এটা শুনে যদি 70% চুপ থাকে তাহলে 70%-এর মতন ভালো মানুষ আর কেউ। তারা হচ্ছে একদম ধর্মনিরপেক্ষতার মুক্ত প্রতীক হয়ে থাকবে। কিন্তু যদি 70% বলে যে কেন আমাদেরকে 30%-এর অত্যাচার সহ্য করতে হবে, গোটা রাজ্যের কথা বলছি আমি, 30% হিন্দু আর 70% মুসলমান কেটে ভাসিয়ে দেবে, যেটা মানে হুমায়ুন কবির বলেছিল, ওখানে তো মুসলমানরা বেশি প্রাধান্য, ওদের যোগী 70% ওরা, আদিত্যনাথের বক্তব্যের পরে। এবং বলেছিল তো সেটার ফলে এখন 70% তো পশ্চিমবঙ্গে গোটা রাজ্য ব্যাপী যদি দেখেন, এখানে 70% মানুষকে কেন মুখ বুজে দিনের পর দিন থাকতে হবে? কেন তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে না? কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর পরে আমরা বলতে পারবো না যে মুসলিম মৌলবাদের পরে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু হয়েছে? আমরা কেন এই কথা বলতে পারবো না যে মেটিয়া বুরুজের মতন জায়গায় দুর্গাপুজোর দিন ঢুকে বলছে প্যান্ডেল ভেঙে দেবো, দুর্গামূর্তি ভেঙে দেবো? সেটা নিয়ে আমরা কেন প্রতিবাদ করতে পারবো? বাউরিয়াতে বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙা হবে, আমরা কেন তার প্রতিবাদ করতে পারবো? আমি একটা কথা বলেছিলাম, খুব বিরোধিতা হয়েছিল, সেটা হচ্ছে আমি বলেছিলাম আমরা হালাল মাংস খাবো না। আচ্ছা কেন খেতে যাব? হালালটা মুসলমানদের ধর্মের সাথে তাদের একটা সরাসরি যোগ আছে। ওরা মনে করে যে হালাল মাংস খাওয়া উচিত, হালাল না হলেও সেই মাংস হারাম, খাওয়া যাবে। তো আমরা বলেছি আমরা কেন খাবো, আমাদের তো এরকম কোনো ব্যাপার নেই। মুসলমানদের ধর্মীয় কারণে তারা হালাল মাংস খায়, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা মুসলমানদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আমাদের কোনো মান অভিমান রাগ কোনোটাই নেই। আমরা তো এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, হ্যাঁ আমরা শওকত মোল্লার মতন মুসলমানদের ঘৃণা করি, আমরা হুমায়ুন কবিরের মতন মুসলমানদের ঘৃণা করি, কিন্তু আমরা এপিজে আব্দুল কালামের মতন মুসলমানদের তো আমরা, কাজী মাসুম আক্তারদের মতন মুসলমানদেরকে তো আমরা ঘৃণা করি না। এই মোদিজির সরকারের আমলে তো কাজী মাসুম আক্তারের মতন লোক সেটা পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। তো আমরা তো মুসলমান বিরোধী দল নই। আমরা বলছি প্রকাশ্যে গোমাংস, প্রকাশ্যে গরুর মাংস কাটা যাবে না, গরুকে বলি দেওয়া যাবে না, প্রকাশ্যে সেটা করা যাবে। আমরা যদি এই কথা বলি, যেটা 70% মানুষের যদি ভাবাবেগে সেটা আঘাত দিয়ে থাকে, তো সেটা আমরা বলতে পারবো না? আপনি কোনো মুসলমান মহল্লায় গিয়ে আপনি শুয়োরের মাংস কেটে খান তো, সেটা সম্ভব? হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ থাকবে না, মুসলমানদের থাকবে, এটা হতে পারে? আমি এখানে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর অত্যন্ত বড় নেতা, রাজ্যসভার সাংসদ, এখন অব্দি আছে, কদিন পরে আর থাকবেন না, কি এখন হয়তো টার্ম শেষ হয়ে গেল। তিনি এত বড় ওস্তাদ, এত বড় পণ্ডিত, এত বড় সবকিছু জানেন, তিনি বলেছেন যে হ্যাঁ আমি তো গোমাংস খেয়েছি, এটা আমার প্রতিবাদের ভাষা, সবকিছু ঠিক আছে। আরে প্রতিবাদের ভাষা ঠিক আছে, গোমাংসটা যখন খেয়েছেন সামনেই তো ধর্মতলায় খেয়েছেন, পার্ক স্ট্রিটে অনেক রেস্টুরেন্ট আছে, খুব ভালো ভালো পোর্কের আইটেম পাওয়া যায়, তো 1 প্লেট চিলি পোর্ক তো খেতে পারতেন, তো সেটা কেন করলেন না? মুসলমানদের ভাবাবেগে আঘাত করা যাবে না, কিন্তু হিন্দুরা তো যা খুশি তাই করা যাবে, হিন্দুরা খুব ঠুনকো, হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া যাবে, গোমাংস খাওয়া যাবে, হিন্দুদেরকে দেখে দেখো আমি গোমাংস খাচ্ছি। আমি বলছি হিন্দুরা যেই মুহূর্তে তাদের নিজেদের অধিকারের কথা বলবে সে খারাপ হয়ে গেল। আমি বলছি এই খারাপ হতে আমরা 100 বার রাজি। নারায়ণ ব্যানার্জির কথা অনুযায়ী বলছি, এখনো জাগলে লোকে সাম্প্রদায়িক বলবে, দুদিন পরে না লোকে উদ্বাস্তু করবে।
চোখের সামনে আমরা বাংলাদেশে দেখছি না কি হচ্ছে, শুধু হিন্দু হওয়ার কারণে কতগুলো মানুষের প্রাণ গেল। সে তো এই বাংলাদেশের এই যে সীমান্ত লাগোয়া জায়গাগুলো জামাতিদের যেভাবে দাপাদাপি বেড়েছে, আপনি যান, শুধু বাংলাদেশ বলে নয়, মুর্শিদাবাদের বিস্তীর্ণ ওই বর্ডার লাগোয়া জায়গাগুলোতে হিন্দু বাড়িতে মানুষজন শাঁখ বাজাতে পারে না। লোকে বলছে পুজো করতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না। বলছে মৃত হলে ওই সৎকার মানে দাহ করতে পারবা কিন্তু হরিবল বলতে পারবা না। বাড়িতে পুজো করতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবে না। তুলসী তলায় বাতি দিতে পারবা না। এটা আমরা কোথায় বাস করছি? তুমি মুর্শিদাবাদ ছেড়ে দাও, তুমি মালদা ছেড়ে দাও, আমার ব্যারাকপুরের এখানে একটু বেশি দূর নাই, বিলকান্দা ফিলকান্দা এসব জায়গায় কিছু হিন্দু পরিবার এসেছিল আমার কাছে, তারা বাড়িতে শাঁখ বাজাতে পারে না। বাড়ির মহিলারা হাতে শাখা পলা পরে বেরোলে তাদেরকে বলে শাখা পলাগুলো বাড়িতে খুলে এসে তারপরে রাস্তায় বেরোতে হবে। আমরা কোথায় বাস করছি? এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ। তখনই তো আমাদের এই কথাগুলো বলতে হয় যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল তখন তো মুসলমানরা যদি এতই তারা নিজেদের ধর্মের প্রতি এতই তাদের যদি একটা গোঁড়ামো থাকে, তারা তো সেই জায়গাতে গিয়ে বসবাস করতে পারতেন যেই দেশে তাদের জন্য ডেডিকেটেড, তাদের জন্য একটা দেশ তৈরি হয়েছিল। এখানে থেকে কেন হিন্দুদের উপরে এত অত্যাচার করবে তারা? কই আমরা তো মুসলমানদেরকে কোনো এই ধরনের জিনিস করি না, আমরা তো মুসলমানদের ক্ষেত্রে কোনো অত্যাচার কখনো করি না। আপনি আমাকে কথার পরিপ্রেক্ষিতে গুজরাট দাঙ্গার কথা বলতে পারেন, বা বুক বাজিয়ে বলছি হ্যাঁ গুজরাটের যে ঘটনা, নিউটনের তৃতীয় সূত্র মেনে একটা রিপার্কেশন হয়েছে। ওই সাবরমতী এক্সপ্রেসে যদি আগুন না জ্বালিয়ে ওই নিরীহ হিন্দুদের যদি হত্যা না করা হতো তাহলে তো তার পাল্টাটাও হতো না। হিন্দুরা কোনোদিনও আপনি দেখবেন, হিন্দু ধর্মের এটা নির্দিষ্টভাবে এটা বৈশিষ্ট্য, অশান্তি প্রিয় ধর্ম হিন্দু নয়। হিন্দুদেরকে আপনি হিন্দুদেরকে না চট করে ধর্মীয় কারণে একজোট করতে পারবেন না, কারণ তারা এই ধর্মীয় একতা বা এই জিনিসটায় বিশ্বাস করে না। হিন্দুরা বরাবর খুব, এটা অন্য কারণে না, মানে কোনো পলিটিক্যাল কারণে, হিন্দুরা বরাবরই খুব সহিষ্ণু, ধর্ম নিরপেক্ষ, এবং এটাকেই বিভিন্ন ক্ষেত্রে মানে একটা দুর্বলতার হিসাবে, একটা দুর্বলতার চিহ্ন হিসেবে ধরে নেওয়া হয়। আজকে হিন্দুরা যখন জাগ্রত হচ্ছে তখনই এই বিভিন্ন রকম সাম্প্রদায়িকতা স্টিকার লেবেল করে দেওয়া হচ্ছে। হিন্দুরা কি করবে? শুধু মার খাবে? হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের সাথে আমি বহুবার কথা বলেছি, গেছি ওদের বাড়িতে, ওদের কলকাতা আসার পরে কথা বলেছি একাধিকবার, বিরোধী দলনেতার নির্দেশে আমরা বারবার গেছি। আমার পারুল দাসের কথাটা এখনো মনে আছে, বলছে বাবা আমার চোখের সামনে আমার স্বামী আমার ছেলেটাকে মেরে দিল। ধর্মীয় স্লোগান দিয়ে আল্লাহ আকবার করতে করতে ওই জবাই করার যে পশু জবাই করার যে বড় বড় চপার গুলো, সেগুলো দিয়ে মানে কুপিয়ে কুপিয়ে মেরে দিল। কেন হবে বলুন তো? এই দেশে তো এপিজে আব্দুল কালামও দেশের রাষ্ট্রপতি ছিলেন, এবং সেটা এনডিএ সরকার যখন সেই সময় ছিলেন। ভালো করে মনে করে দেখুন, অটল বিহারী বাজপেয়ী তৎকালীন সময় প্রধানমন্ত্রী, সেই সময়তে এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি। আমরা মুসলিম বিরোধী দল নই, কিন্তু আমরা হিন্দুদের উপরে। এবার কি মনে করছেন যে এই যে আপনারা বলছেন যে রাজ্যের সরকার পরিবর্তনটা অবশ্যম্ভাবী, আপনারা বলছেন, এবং সর্বস্তর থেকে আপনারা বলছেন, তো সেখানে দাঁড়িয়ে কি মনে করছেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন এবার একটু হলেও আপনারা পাবেন? দেখুন, আমরা তো কখনো ওদেরকে না করছি না, আমরা তো ওদেরও ভোট চাই, কিন্তু ওরা যদি না দেয় আমরা কি করব? ওরা যদি আমাদেরকে ভোট না দেয়, ওরা যদি আমাদেরকে পছন্দ না করে, যেমন ধরুন আমি কাজল বলুন বা ক্যাটরিনা কাইফের খুব ভক্ত, ছোটবেলা থেকে ভাবতাম কাজলকে বিয়ে করবো, কাজলকে আমাকে বিয়ে করবে? তো আমি কাউকে চাইতেই পারি, আমার কারোর প্রতি এক্সপেকটেশন থাকতেই পারে, তার কি আমাকে পছন্দ হবে এরকম ব্যাপারে ও মাথার দিব্যি দেয়নি তো, ওদেরকেও কেউ মাথার দিব্যি দেয়নি। তবে আমরা বলছি, মুসলমানেরা যদি মনে করেন যে তাদের ভোট থেকে ভোট না ছাড়া আমরা জিততে পারবো না, মূর্খের স্বর্গে বাস করছে। আমরা মুসলমানদের ভোট ছাড়াও জিতি। তারা যদি মনে করে যে তারা উন্নয়নের সাথে প্রগতির সাথে থাকবে, পশ্চিমবঙ্গে আগামী দিন, তুমি একটা কথা বলো, পশ্চিমবঙ্গে মুসলমানেরা কোন জায়গায় আজকে বসবাস করছে বলো তো? মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মানে অ্যাপিস করার জন্য মাদ্রাসা উন্নয়নের ক্ষেত্রে 5,500 কোটি টাকা ব্যয় করছেন রাজ্য বাজেটে, অথচ এই রাজ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে মাত্র 80 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, এবং হাইয়েস্ট ইউনিয়ন বাজেটে। তুমি এই তারতম্যটা বুঝতে পারছো? মানে অগ্রাধিকার কোন জায়গায়? এবার আমি তোকে উল্টো একটা দিক বলছি, একটা গরিব বাড়ির ছেলে মেয়ে, মুসলমান বাড়ির ছেলে মেয়ে, তারা মাদ্রাসায় পড়বে, এটা হচ্ছে সরকারের অগ্রাধিকার। তোমরা মাদ্রাসায় পড়ো, মাদ্রাসা আরো ডেভেলপ করে দেবো। আচ্ছা, ফিরাদ হাকিমের ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় পড়েছে আমাকে একটু বলতে পারবে না? ফিরাদ হাকিমের ছেলেমেয়েরা, তৃণমূলের অনেক বড় বড় মুসলমান নেতারা আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় পড়েছে? গরিব বাড়ির ছেলেমেয়েরা, মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, তারা অভাব অনটনের কারণে তারা মাদ্রাসায় পড়বে, কিন্তু তৃণমূল দলের নেতারা তাদের বাড়ির ছেলেমেয়েরা বড় বড় ইংরেজি মিডিয়াম, ভালো ভালো বাংলা মিডিয়াম,
সেখানে তারপরে পড়বে। পরবর্তীকালে দামি দামি কলেজ, তারপরে বিদেশে পড়াশোনা করতে যাবে। আর মুসলমান বাড়ির মেয়েদেরকে নিয়ে যথাযথ জেরে ফিরাদ হাকিমের মেয়ে কোথায় হিজাব পরে বেরোয় আপনি দেখে বলতে পারবেন? ফিরাদ হাকিমের মেয়ে হিজাব পরে? অথচ গ্রামগঞ্জে তৃণমূল এমন একটা করছে, হিজাবের বিরোধিতা করছে বিজেপি। প্রগতিশীল মুসলমানেরা হিজাবও পছন্দ করে না, প্রগতিশীল মুসলমানেরা তারা মাদ্রাসায় পড়াশোনাটাও পছন্দ করে না। আমার একজন পরিবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ একজন, আমি তাকে আমার পরিবারের সদস্য হিসেবেই মনে করি, আমি নাম বলছি না, তার হয়তো ক্ষতি হবে, বহরমপুরে থাকে, আমার অত্যন্ত প্রিয় এক কাছের এক দাদা বৌদি সবাই আছে, তারা মুসলমান ধর্ম বিশ্বাসের জায়গা থেকে। আমি কোনোদিন তাদেরকে এই চিন্তা ভাবনা তাদের মুখেও শুনিনি। তাদের দুটো বাচ্চা আছে, একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, মেয়ে বড় ছেলে ছোট। কোনোদিন আমি বৌদিকে বা ওই দাদাকে বলতে শুনিনি জন্মের পরে যে আমার ছেলে বা মেয়েকে মাদ্রাসায় পাঠাও। তারা সবসময় জিজ্ঞেস করেছে কোথায় দেবো, আইসিএসসি বোর্ডে না সিবিএসসি বোর্ডে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, এবং আমাকে ওরা খুব মানে খুব বিশ্বাস করে, খুব ভালোবাসে। এটা হচ্ছে তাদের আউটলুক। প্রগতিশীল যারা, রাষ্ট্রবাদী যারা, তাদের আউটলুকটা এটা। এবং মুসলমানকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমান সমাজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা কি বলবো তোমাকে, সমাজ বিরোধী একটা তকমা সেটে দিয়েছে তাদের মধ্যে। মুসলমান মানে মারপিট করবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে। এই যে এই বক্তব্য দুদিন আগে যেটা বললে, আমি আছি বলে শান্ত আছে, ছেড়ে দিলে বাঁচতে পারবেন। মানে মুসলমান সমাজ কি শুধু ঝামেলা করার জন্য? মুসলমান সমাজ কি শুধু রাস্তায় নেমে কাটাকাটি করবে, মারামারি করবে, এটার জন্য করবে? মুসলমান সমাজকে এই ধরনের কালিমা নিয়ে সারা জীবন বাঁচতে হবে কেন? যান গুজরাটে গিয়ে যান, কদিন আগে একটা গুজরাটে একটা মুসলমান ছেলে একটা ভিডিও করেছিল, বা কলকাতারই ছেলে, মানে বাংলারই ছেলে, এখানে ভিডিওটা ভাইরাল হয়। পরিযায়ী শ্রমিক হিসেবে ওখানে কাজ করে। উনি বলেছেন যে দিদি আপনি বলেন না যে বাংলাকে গুজরাট হতে দেবো না, আপনি গুজরাট তৈরিও করতে পারবেন। আজকে যান গুজরাটে, সুরাট, সানন্দ, এই সমস্ত জায়গাগুলোতে, জায়গায় জায়গায়, আহমেদাবাদ, এই যে হিরে কারখানার, এখানে বিশাল হিরে ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ একদম কারিগর। ওখানকার সমস্ত স্কিল্ড লেবাররা প্রচুর মুসলমান, তারা এখান থেকে ওখানে গিয়ে কাজ করে। তাদেরকে একবার বলুন তো যে আমাদের, আপনি ফিরে আসুন পশ্চিমবঙ্গে, এখানে কাজ বললো আপনি আমাদের অ্যাফোর্ডই করতে পারবেন না, আমরা এখানে যে রোজগার করি ওখানে তার লাইফস্টাইলটা অনেক তারা আমরা 1/3 করতে পারবো। ওখানকার মুসলমানদের জীবনযাত্রার মান দেখুন, আর এখানকার মুসলমানদের জীবনযাত্রার মান দেখুন। একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এই পার্ক সার্কাসের বস্তিগুলোতে গিয়ে দেখুন তো, মেটিয়াবুরুজের বস্তিগুলোতে গিয়ে দেখুন তো, মুর্শিদাবাদের ডোমকলের বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখুন তো, মুসলমান বাড়ির লোকগুলো কিভাবে বেঁচে আছে। তারা মানুষ না, তারা শুধুমাত্র ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মানুষ বলেও মনে করে না, দুধের গাই বলে মনে করে, জন্তু জানোয়ারের সাথে তুলনা করে। আমরা বলছি প্রত্যেকটা মানুষের সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, মুসলমানদেরও আছে। সরকারের এই ধরনের অ্যাটিটিউড থাকবে কেন একটা সম্প্রদায়ের প্রতি? কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই দেশে যারা বসবাস করে সবাই ভারতীয়। কিন্তু দিনের পর দিন যদি হিন্দুদের উপরে অত্যাচার হয়, মুসলমানদের দিয়ে যদি সেটা সংগঠিত করানো হয়, মুসলমানরা সেটা বুঝে বা না বুঝে যদি সেটা করে, তাহলে হিন্দুরাই বা চুপ থাকবে কেন? আমরা তো এই কথাই বলেছি, এর বাইরে তো কিছু বলিনি। আমরা বলেছি হিন্দুদের জাগ্রত হওয়ার দরকার আছে। হিন্দুরা কাঠের পুতুল নয়, হিন্দুরা হাতের পুতুল নয়, হিন্দুদেরকে যেমন তেমন নাচানো যাবে না, হিন্দুদেরকে যা খুশি তাই বোঝানো যাবে না। ওপার বাংলা থেকে এপার বাংলায় যারা এসেছে, তারা কিন্তু ধর্মীয় কারণের জন্য এসেছে, অন্য কোনো কারণ নয়। নামের আগে মোহাম্মদ বা নামের পরে খান বসাবে না বলে, নামের পরে বিবি বা বেগম বসাবে না বলে ওপার বাংলা থেকে এক কাপড়ে, নাহলে ওপার বাংলায় বহু মানুষের জমি জমা বাড়ি টাড়ি সব ছিল। এখানে যে ভিখারির অবস্থায় শুধুমাত্র নিজেদের ধর্মীয় পরিচয় বাঁচিয়ে রাখবে, মাথায় ইষ্ট দেবতাকে নিয়ে এক কাপড়ে যাটুকুন জামা কাপড় নিতে পেরেছে নিয়ে চলে এসছে। হয়তো ওখানে কেউ কেউ কারোর 2-3 তলা বাড়িও ছিল, এরকম তো নজির রয়েছে। 2-3 4 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 2 বিঘা জমি ছিল, সেগুলো ছেড়ে লোকজন এখানে এসছে। কেন এসছে? নিজেদের ধর্মীয় আইডেন্টিটি তারা লুজ করতে চায়নি, তারা নিজেদের আত্মসম্মান বিকিয়ে দিতে চায়নি। এখানে এসে ওপার বাংলা থেকে এখানে ভিখারির জীবন কাটিয়েছে। কেন? নিজেদের ধর্মীয় আইডেন্টিটিটাকে রক্ষা করার জন্য। এখানে এসেও তাদের যদি উদ্বাস্তু হতে হয়, আর কোথায় যাবে? এবারে বঙ্গোপসাগরে লাফ মারা ছাড়া আর কোনো উপায় নেই। ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে পেরেছে, এবার আর পালানোর জায়গা নেই, বঙ্গোপসাগরে ঝাঁপ মারতে হবে। এটা বেশ ভালোই বলেছেন। কিন্তু দাদা একটা জিনিস বলুন, যে এই জবের থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো, এবং তবে থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা গ্রাসরুট লেভেল পর্যন্ত একটা প্রচার ক্যাম্পেইন তারা লঞ্চ করলো, যে তাদের বক্তব্য যে বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে বহু মানুষের যে মতুয়া বিজেপিদের ভোট ব্যাংক, তাদেরও ভোটাধিকার থেকে বঞ্চিত করলো। এই কোথাও গিয়ে কি এবার কোনো হিন্দু উদ্বাস্তু, কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষ কেউ বাদ যাবে না। যাদের নাম বাদ গেছে তাদেরকে আবার যা আইনগত যা পদ্ধতি আছে মেনে তারা যদি অ্যাপ্লাই করে, নিশ্চয়ই তাদের নাম উঠবে। আমরা বলছি কোনো হিন্দু বা কোনো উদ্বাস্তুর নাম বাদ গেলে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব। কেন হবে?
সিএ আইনে তো এটা বলা আছে রিলিজিয়াস পারসিকিউশনের কারণে না, সেটা বাংলাদেশ, বলা যায়। পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা আসবে, যেই সমস্ত হিন্দু, জৈন, বৌদ্ধ যারা আসবে, শিখ যারা আসবে, তারা সবাই ভারতীয়। কিন্তু এর মধ্যে কবে সার্টিফিকেট পাবে আর কবে তারা সেই সবকিছু- অ্যাডজুডিকেশন দিয়ে তারা নাম সবকিছু তুলবে? হবে, কোনো সমস্যা না। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে অহেতুক জল ঘোলা করছে। কোথায় তো গেছিলেন তো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলে যে আমাদের খেয়ে দিয়ে কাজ নেই না আর অন্য কোনো, তোমাদের এসব উল্টোপাল্টা আবেদন শুনে যাবো, ফেরত পাঠিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের থেকে বেশি আইন তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে না, তিনি দাবি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের জজেদের থেকে তো আইনটা উনি বেশি বোঝেন না। ধমক দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে খালি হাতে ফিরেছেন। এখানে যে ধর্ণা মঞ্চ করে বসেছিল, কি হলো? কাঁচকলা। বিজেপির পরিবর্তন যাত্রাটা চলছিল বলে খবরটাকে ঢেকে দেওয়ার জন্য নাটকবাজি করে একটা ধর্ণা মঞ্চে কয়েকদিন ধরে বসে রইলেন। কি লাভ হলো? আখেরে কোনো লাভই হলো না। একটা সংবিধান স্বীকৃত সংস্থা ইলেকশন কমিশন, একটা সংবিধান স্বীকৃত প্রক্রিয়া এসআইআর, এটাকে কে আটকাবে? কিছু স্লাইড মডিফিকেশন, রিল্যাক্সেশন, অ্যাডিশন, অল্টারেশন, সেটা বাই ডিন্ট অফ সুপ্রিম কোর্ট অর্ডার সেটা হতে পারে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে এই জিনিসগুলো খুব স্বাভাবিক। আমরাও হাইকোর্টে মামলা করি, অনেক ক্ষেত্রে অনেক নোটিশ চ্যালেঞ্জ করি, অনেক রেগুলেশন চ্যালেঞ্জ করি, সেগুলো কোর্ট স্যাটিসফাইড না করলেও কিছু অ্যাডিশন, অল্টারেশন, মডিফিকেশন এগুলো করে দেয়। তার মানে কি কোনো, মানে যদি কোনো আইনি ভিত্তি থাকে, নোটিফিকেশন স্যাটিসফাইড হয়ে যাবে? একটা বৈধতা যদি থাকে, একটা প্রক্রিয়া স্যাটিসফাইড হতে পারে কোনোদিন? আপনারা জানেন যে আর সব থেকে বড় কথা, আরো কিন্তু বেশ কয়েকটা 4-5টা রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। চলছে। কোথাও কোনো রাজ্যে এরকম হট্টগোল, হই হট্টগোল নেই যেটা এই রাজ্যে হচ্ছে। না, তারা তাদের বক্তব্য রয়েছে যে তারা আপনারা আসামকে বাদ দিয়েছেন, ভোটমুখী আসামে এসআইআর হচ্ছে। যে এটা তো আমাদের ব্যাপার নয়, এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে ওদের রাজ্য ইলেকশন কমিশনের, যেমন এই আফতাব বলে ওই লোকটা ছিল চাকর বাকর গোছে, ওকে যেমন যা বলতো তাই শুনতো, গণেশ কুমারের সাথে এটাকে গুলিয়ে ফেলছে। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। আমি আপনাকে বলছি, এসআইআর ঠিক বলা চলে না, তবে তেলেঙ্গানাতে এই কংগ্রেস এলো না তার আগে একটা এই ধরনের একটা ফিল্ট্রেশন প্রসেস হয়েছিল, 22 লক্ষ ভোটার বাদ গেছে। ওখানে কিন্তু বিজেপি ক্ষমতায় আসেনি, কংগ্রেস ক্ষমতায় কংগ্রেস এসেছে। ক্ষমতায়। তাহলে একটা প্রসেস, কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চাইতে পারে যে অবৈধ ভোটার মানে মৃত ভোটার তারা ভোটার তালিকায় থাকবে, অনুপ্রবেশকারী তারা ভোটার তালিকায় থাকবে, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার তারা ভোটার তালিকায় থাকবে? কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চাইতে পারে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া। দাদা, এই যে কমিশনের ফুল বেঞ্চ আসলেন এবং বিজেপির পক্ষ থেকে 18 দফা দাবি পেশ করা হয়েছে, তার মধ্যে বিজেপির পাখির চোখ করতে চেয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। যেমন আপনি যে এই জায়গাটা বসে আমাদের ইন্টারভিউ দিচ্ছেন, এটা ব্যারাকপুর, জানেন যে কিরকম ভাবে এখানে বিগত দিনে ভোটগুলো দেখেছেন। কতটা মনে করছেন এবারে কি ইলেকশন কমিশন যে আপনাদের সঙ্গে যে বৈঠক করলো, যে সবকটা রাজনৈতিক দলের সাথে আমরা তো অনেকদিন আগে থেকে বলেছি যে গণেশ কুমার আসুন, এখানে দেখুন পশ্চিমবঙ্গের হাল হতে আসছেন না তো? এসেছেন? দক্ষিণ 24 পরগনা যায়নি, এসেছেন তো? উত্তর 24 পরগনা যায়নি, এসেছেন? যেটা রাজ্য সভাপতি এটাই আপনাদের এটাই তো আমরা বলছি যে গণেশ কুমার এসে শুধু ওই ওপর ঘুরে বেড়ালে হবে না, শুধু এদিক ওদিক ঘুরে শুধু প্রেস কনফারেন্স করলে হবে না। গণেশ কুমার একটুখানি গ্রামগঞ্জে যান, একটু বেশি দিনের প্রোগ্রাম নিয়ে পশ্চিমবঙ্গে আসুন, একটু থাকুন, পশ্চিমবঙ্গের মানুষগুলোর দুঃখ দুর্দশার কথা দেখুক, তাহলে ইলেকশন কমিশন বুঝতে পারবে। ইলেকশন কমিশন যদি নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার না করাতে পারে, আমরা বলছি আমরাই কিন্তু এই ইলেকশন কমিশন ঘেরাও করব। এবং গণেশ কুমার যদি এখানে ভাবে যে শুধু আসলাম, দুটো প্রেস কনফারেন্স করে চলে গেলাম, দ্যাট উড নট বি এভরিথিং। ইলেকশন কমিশনকে এটা এনশিওর করতে হবে যাতে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। দেখুন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন জেতে, আমাদের কিচ্ছু বলার থাকবে না। মানুষ যদি উনাকে চান, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, তাহলে উনি থাকবেন। কিন্তু ম্যান্ডেট তো সে কথা বলছে না। বিগত লোকসভা নির্বাচনে 42 লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বেশি পেয়েছে। আমরা তো জানি কি কায়দায় বিভিন্ন জায়গায় ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে তারা ডাইভার্ট করে। এবার কি মনে করছেন সেই কেন্দ্রীয় বাহিনীতে এবারও সেই রাজ্য পুলিশ? না, আমরা এই নিয়ে আমাদের অবজেকশনও তো আছে। কেন্দ্রীয় বাহিনী এসছে, চালনা করছে রাজ্য পুলিশ, সেটা তো করতে দিলে হবে না। তাদের ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, তারা ইন্ডিপেন্ডেন্টলি যেন কাজ করতে পারে, রাজ্য পুলিশের উপর যেন তারা নির্ভরশীল না হয়। এবং ইলেকশন কমিশনকেও আমরা বলবো, বেশ কিছু টেন্টেড যারা বড় বড় আইপিএস আইপিএস রা রয়েছে, তাদেরকে ইমিডিয়েট বদলি করতে হবে, না হলে এই রাজ্যে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। দাদা, এই যে একের পর এক দুর্নীতি রাজ্য সরকারের আমলে, এই যে আপনারাই তুলেছেন বহু মামলা, আমরা তুলিনি, জনগণ তুলেছে, কোর্টে মামলা হয়েছে, বাই অর্ডার অফ কোর্ট, সিবিআই ইডি ইনভেস্টিগেশন হয়েছে, সবটাই হয়েছে। তা মনে করছেন ভোট বাক্সে এর প্রভাব পড়বে এবার নির্বাচনে?
কারণ একটা দুর্নীতি ভারতবর্ষে সেরকম একটা একটা- ইস্যু হতে দেখা যায় না। একটা মন্ত্রী কে বলেছে আপনার অরবিন্দ কেজরিওয়াল কি কারণে দিল্লি থেকে সরেছে? হ্যাঁ, লিকার স্ক্যাম সরেছেন, ঠিক আছে। দিল্লিতে যদি সরতে পারে পশ্চিমবঙ্গেও সরতে পারে। ওম প্রকাশ চৌতালার মতন একটা দল হরিয়ানাতে, যেটা এত ভিজিবল ছিল, একটা স্ট্রং পার্টি ছিল, ওম প্রকাশ চৌতালার আমলে ওখানে বাগে গরুতে এক ঘাটে জল খেত। আজকে ওখানকার ওই শিক্ষা দুর্নীতির একটা বিষয়তে ওই পার্টিটা একদম পুরো মানে ইনভিজিবল হয়ে গেল গোটা হরিয়ানা। দুর্নীতিকে মানুষ কোনোদিন প্রশ্রয় দেয় না। মানুষ চোখের সামনে দেখছে একজন মন্ত্রীর খাটের তলা থেকে, বান্ধবীর বাথরুম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এমন এমন সব সরঞ্জাম পাওয়া যাচ্ছে যেগুলো মানে ক্যামেরার সামনে বলা যায় না। মানে শুধু আর্থিকভাবে এরা মানে চরিত্রহীন নয়, ব্যক্তিগত জীবনেও সব এক একটা বড় বড় সব চরিত্রহীনতার একদম চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে বসে আছে। তো এই মূল্যবোধহীন মানুষগুলোকে নিয়ে, চোর জোচ্চোরদের নিয়ে, আর যাই হোক, সরকার তো চলতে পারে না। আপনি ভদ্রলোক কোথায়? তৃণমূলের ভদ্রলোক দেখান তো, ভদ্রলোক কোথায় পাবেন আপনি? আপনি এসব সিবিআই ইডি সমস্তটা ছেড়ে দিন। আমি একদম গ্রাস রুটে আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস করা লোকাল লেভেলের নেতাগুলো, মন্ত্রীগুলোর দিকে, বা সাধারণ কাউন্সিলর বা চেয়ারম্যান, এদের দিকে একটু তাকিয়ে দেখুন তো। পোস্ট 2011 তারা, তাদের কি জীবনযাত্রা ছিল? আর 11 সালের পর থেকে তাও আমি বুঝলাম সরকার এসছে, একটা কিছু ব্যবসা ব্যবসা করছে, মোটামুটি একটা সম্মানজনক জীবন কাটা, তা নয়। এমন গলায় সোনার চেন পড়ছে, গরু লজ্জা পেয়ে যাবে। গরুর দড়ি ওর থেকে সরু হয়। মানে পায়ে একটা 40-50 হাজার টাকা দামের জুতো, হাতে রোলেক্স রেডো টি শার্ট ছাড়া পড়ছে না, গলায় গরুর দড়ির মতন মোটা চেন। রোলেক্স বানান লিখতে বললে কলম ভেঙে ফেলবে, টি শার্ট বানান লিখতে বললে কলম ভেঙে ফেলবে। ব্যক্তিগত জীবনে কোনো প্রফেশন নেই, না আছে ব্যবসা, না আছে কোনো প্রফেশন, তাও রোজগারের পাহাড়, নামে বেনামে বিপুল সম্পত্তি। আমার ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান, তিনি একটা গ্যাস গোডাউনে চাকরি করতেন এখানে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, একটা গ্যাস গোডাউনে চাকরি করতেন। আমি যদি বুঝতাম যে সে একটা বড় ব্যবসায়ী বা বড় কোনো প্রফেশনাল, তার পয়সা কড়ি হয়েছে, কোনো আপত্তি থাকতো না। একটা গ্যাস গোডাউনে চাকরি করতেন পার্ট টাইমে, ওখানে উনি ওই গ্যাস গোডাউনের মালিকেরই একটা জুতোর দোকান ছিল, ওখানেও বসতে হয়ে করতো। এবং এই কথাটা আমার নয়, ও যাদের কাছে কাজ করতো তারা পর্যন্ত বলে এখনো, যে কোথায় আমাদের এখানে এ করতো, হঠাৎ করে চেয়ারম্যান হয়ে গেল, এখন থেকে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। মানে এই এই জায়গাগুলো আমি বলছি তোমাকে, মানে এটা মানে মানে ম্যাক্রো লেভেল থেকে আমি মাইক্রো লেভেলে এসে তোমাকে মানে বলছি। মানুষ বলতে চাইছো যে মানুষ সবটাই দেখছে। দেখছে তো, যে পাশে তৃণমূল, পাশের বাড়ির লোকটা যে তৃণমূল কংগ্রেস করতো, এটা ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, এখন সে যদি একটা 50 লক্ষ টাকার টয়োটা ফরচুনার নিয়ে ঘুরে বেড়ায়, তো সেই মানুষটা দেখে তাকে বলবে না যে ওই পয়সাটা কোত্থেকে পেলে? বা না জিজ্ঞেস করতে পারলে তার মনে মনেও তো একটা কৌতূহল হবে যে কোত্থেকে পয়সা পেলো। দুদিন আগে সাইকেলের লিক সারানোর কাছে পয়সা থাকতো না, এখন একটা তো হঠাৎ করে মানে কি পেলো? লটারি পেলো? আরে লটারি পেলেও তো সেটা বলতে হবে যে ভাই অমুক লটারি পেয়েছে। সব তৃণমূলের নেতারাই লটারি পেয়ে গেছে না, তৃণমূল এই সরকার আসার এই যে পর। আমরা একটা খোলামেলা একটা সাক্ষাৎকার প্রস্তাব পাচ্ছি, একদম এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে আমরা খোলামেলা সমস্ত বিষয়টা আলোচনা করছি বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে। দাদা, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাঙালি অস্মিতা বোঝো না, তোমরা ভিন রাজ্যে বাঙালিকে নিগ্রহ করো, এবং তোমরা আচ্ছা, বাঙালি আমরা হেসেল, লাস্ট প্রশ্ন, যে তোমরা বাঙালি হেসেলটাও বোঝো না, যার জন্য গ্যাসের দাম চরচর করে বাড়িয়ে দিলে 60 টাকা। বাঙালির কি দুঃখ হবে বুঝলে না? এগুলো স্বামী সবই বিবেকানন্দ অভিযোগ। একবার ওই সেই ব্যাঙের গল্পটা আমার মনে পড়ে যাচ্ছে, সমুদ্রের ব্যাঙ আর কুয়োর ব্যাঙ। সে কুয়োর ব্যাঙ বলছে যে কুয়োর থেকে বড় আর কিছু হয় না। সে সমুদ্রের ব্যাঙ তাকে বোঝাতে পারছে না যে তোমার এই কুয়োটার থেকেও একটা বিশাল বড় জগৎ আছে, সমুদ্র আছে। সমুদ্র আছে। এখন এই গ্যাসের দাম বাড়ার পেছনে যে এই যে যুদ্ধটা হচ্ছে, এই ইউএসএ এর সাথে ইরাকে, মধ্যপ্রাচ্যের একটা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, একটা টেনশন, এগুলো তো এদের বোঝার কথা না। মানে এরা ধরো তৃণমূল কংগ্রেসটা যারা করে, তার 90% লোক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই বানানটাই তারা লিখতে পারবে না। আমি এটা তুমি হলপ করে বলছো? দায়িত্ব নিয়ে বলছি, তারা ইউএসএ বানানটা লিখতে পারবে না? আমি তো দায়িত্ব নিয়ে বলছি। ধর্ণা মঞ্চে বানান দেখেছো? ধর্ণা বানান দেখেছো? যে দল ধর্ণা মঞ্চের বানান ওই হয়, তো তাদের যোগ্যতা নিয়ে, তাদের ক্যাপাসিটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আমি সেটা বলছি না, আমি বলছি এটার তো একটা এফেক্ট আছে গ্যাসের দাম বাড়ার। এবারে গ্যাসের দাম বাড়ার এটা কি শুধু একমাত্র যে তৃণমূল করে তার রাগ আছে? আমার বাড়ি আমার মাও রেগে আছে, এই গ্যাসের দাম বেড়ে গেল, এত বেড়ে গেল। সবারই তো একটা এফেক্ট করে, কিন্তু কিছু কিছু সিচুয়েশন আনকন্ট্রোল, কিছু করা যায় না, আমাদেরকে মেনে নিতে হয়। এটা তো কারোর হাত নেই, এই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার পেছনে কারোর হাত নেই।
সাথে সাথে তুমি যেটা আরো যে দু তিনটে যে প্রসঙ্গ বললে, বাঙালি বিরোধী, বাঙালি একদম বিদ্বেষী। তোমরা বাঙালি অস্মিতাটাই আমরা বোঝো না। আমরা এতটাই বাঙালি বিরোধী, অথচ তৃণমূল এতটাই বাঙালি প্রেমী। এই সদ্য সমাপ্ত এই যে রাজ্যসভা নির্বাচনে 4টে রাজ্যের 4টে প্রার্থী হয়েছে। মেনকা গুরুস্বামী আদ্যান্ত বাঙালি, না আদ্যপ্রান্ত বাঙালি, রাজীব কুমার আদ্যপ্রান্ত বাঙালি। 4জন লোক বাংলা থেকে খুঁজে পাওয়া যেত না? তেলেঙ্গানা থেকে মেনকা গুরুস্বামীকে আনতে হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে রাজীব কুমারকে আনতে হচ্ছে। বহরমপুরে তৃণমূলের কোনো নেতা ছিল না, গুজরাট থেকে ইউসুফ পাঠানকে ধরে আনছে। আসানসোলে তৃণমূলের কোনো নেতা ছিল না, সত্যকান্ত সিনহাকে ধরে আনতে হচ্ছে। এর আগের বার রাজ্যসভায় অন্য কাউকে বাংলা থেকে পাঠানো যেত না? তৃণমূলের জন্য এত লড়াই ঝগড়া যারা এখানে করে বেড়াচ্ছে, তৃণমূলের ওই যারা কাটমানি তুলছে, যাই করছে না কেন, যেভাবেই তৃণমূলটা করছে না কেন, তাদের কাউকে এটা পাওয়া যেত না? সাকেত গোখেলকে ধরে আনছে। এর আগে অনেকবার গোয়া থেকে ওই কি বলে লুজিনো ফেলেরিওকে তুলে এনেছিল, যখন যাকে পারছে তুলে আনছে, যে দিকে সেদিক থেকে। এটা বাঙালি অস্মিতার পরিচয়? এটা বাঙালি প্রেমের পরিচয়? আরে ভারতীয় জনতা পার্টির যিনি প্রাণ পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি বাঙালি। শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন না করলে গোটা ভারতবর্ষে কোথাও ভারতীয় জনতা পার্টির কার্যক্রম শুরু হয় না। আমরা সেই দল করি। কি বলছেন আপনি? ভারতীয় জনতা পার্টি বাঙালি বিদ্বেষী দল? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার, তিনি আসার পরে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে। না, এখানে একটা রিজন্ডারও আছে, মুখ্যমন্ত্রী সেটা তদবির করেছিলেন কেন্দ্রে। ছাতার মাথা করেছিলেন, ওর একটা স্বভাব আছে চিরকাল, কিছু হলেই আমি করেছিলাম। মানে কোন দিন বলবে ডোনাল্ড ট্রাম্পকে তো আমি প্রেসিডেন্ট করেছি? আমার আপনার বাপচোদ্দ পুরুষের ভাগ্য ভালো, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা থেমেছিল তখন মুখ্যমন্ত্রী এটা বলে বসেননি যে তো আমিই থামালাম। সময়ের নিয়মে, কালের নিয়মে কোন দিন এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা, সেটাও তো থামবে। মুখ্যমন্ত্রী কোন দিন বলে বসবেন আমি ধর্নাটা করেছিলাম বলে ওটা থেমেছে? কিছু মানুষের ক্রেডিট নেওয়ার একটা স্বভাব থাকে, ওইটাই নিজের ঢাড়া নিজেই পেটে। কেউ ওর সম্পর্কে কিছু না বললে নিজেই ঢাড়া পিটিয়ে পিটিয়ে বলে আমি এই করেছি, আমি সেই করেছি। কিন্তু এটা তো মানবে যে তৃণমূল কংগ্রেসের আজকে কীর্তি আজাদের একটি বক্তব্য সামনে এসেছে। ওই আরেকজন কীর্তি আজাদ, দুর্গাপুরে তৃণমূলের কোনো নেতা ছিল না, কীর্তি আজাদকে ধরে এনেছে, মহান কীর্তিমান। সে আবার ওই বলছে যে এই ধর্ম নিয়ে আবার কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, সে বলছে যে ভারতবর্ষের ভারতীয় টিম ট্রফি জিতলো, জয় শাহ সেই ট্রফিটা নিয়ে মন্দিরে, হনুমান মন্দিরে বেশ করেছে, কেন? বেশ করেছে, বেশ করেছে। শুধু একমাত্র হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার যদি ঠেকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকেন, যদি ভারতীয় ক্রিকেট দল ট্রফি নিয়ে প্রথমে মন্দিরে গিয়ে থাকে, বেশ করেছে। 100 বার বলছি বেশ করেছে। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, তা আমরা হিন্দুদের ভাবাবেগে কেন আঘাত দিতে যাব? আমরা মুসলমানদের বিরোধী নই, কিন্তু আমরা তো হিন্দু, আমরা তো বুক বাজিয়ে বলছি আমরা হিন্দু। যদি ভারতীয় ক্রিকেট দল তারা যদি মনে করে থাকে যে মন্দিরে যাবে, এটা তো অসুবিধা কোথায়? মসজিদে গেলে তো কোথাও তো কথাটা উঠতো না, মসজিদে কেন গেল, মন্দিরে গেল বলে মন্দিরে কেন গেল না? বেশ করেছে, গেছে। একদম শেষ পর্যায়ে আমরা এই সাক্ষাৎকারের একদম, আপনারা দেখছেন যে নিউজ পোল বাংলার একদম সরাসরি সম্প্রচার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দাদা, এই যে বিষয়টা রাজ্য রাজনীতি আমরা এতক্ষণ বাংলার দর্শকরা দেখলো, এই জায়গাটা দাঁড়িয়ে একটা কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার সেজো মেজো বড় সবাই বলছে যে তারা 240-এর উপর আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে, এদিকে তোমাদের দলের তরফ থেকে তোমরা বারবার বলছো? এটা কেউ বলছে না, একমাত্র রাত্রি 8টার পরে মদন মিত্র বলছে, আর কেউ বলছে না। এই যে আপনি কথাটা বললেন, এই কথাগুলো রাত্রি 8টার পরে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জির মতন লোকেরা বলছে, আর কেউ বলছে। এবার আপনি যা বোঝার বুঝে নিন। দাদা, তাহলে কি তোমাদেরও তো এবার সরকার গড়ছো, তোমরা দাবিই করছো যে পরিবর্তন এবার হচ্ছে, তার মানে কি আমরা কি বলতে পারি যে এই মে মাসের পরে কৌস্তব বাগচির বহুদিন বাদে মাথায় চুল রাখবেন? একদম 100% রাখবো, নির্দ্বিধায় রাখবো, নির্দ্বিধায় রাখবো। কারণ 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার হবে, যে মুখ্যমন্ত্রী হবে সে ভারতীয় জনতা পার্টির প্রতীকে জেতা বিধায়ক হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। এবং এটার জন্য যারা যারা এখনো অব্দি তাদের মনে বিন্দুমাত্র দুবিধা আছে বা কোনো রকম সংশয় আছে, তাদেরকে স্পষ্টত বলছি সংশয় মুছে ফেলুন। সংশয় আছে শুধুমাত্র একমাত্র তৃণমূল দলের যারা আর কি রোজগার টোজগার করে বেঁচে থাকে, তাদের সংশয় মুছে ফেলুন।
যা করেছেন সবকিছুর হিসাব হবে, কোনো কিছু ছাড়া হবে না। আমরা চাওয়ালার দল করি, মানে এটা কি তোমরা হুমকি দিচ্ছ? গর্বের সাথে বলছি আমরা চাওয়ালার দল করি। যা কামিয়েছে, যা লোকের থেকে লুটেছো, ওই চাওয়ালা, আমাদের হাইকোর্ট পাড়ার এক চাওয়ালা আছে, ও কি করে, ওই ছাঁকনিতে আগে চাটা ছাঁকে, তারপরে একটা কাপড়ের মধ্যে ওই চায়ের পাতাটাকে নিয়ে সেই ভালো করে। নিগড়ে নিগড়ে শেষ বিন্দু অব্দি ওটাকে বার করে, ওইভাবে নিগড়ে নিগড়ে বার করা হয়। আর আজকেও আমাদের একজন বিজেপির কার্যকর্তা, তাকে গুলিবিদ্ধ হতে হচ্ছে সাগর অবস্থা বলো। বিধানসভায়। এই শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁত নখ বার করেছেন, আমি তৃণমূলের উদ্দেশ্যে শুধু বারংবার বলেছি, এখনো বলছি, যে ততটাই অত্যাচার করবেন যতটা সহ্য করতে পারবেন। না, হিংসা কোনো অর্থেই কাম্য নয়। আমি বলছি ততটাই অত্যাচার করবেন যতটা সহ্য করতে পারবেন। কৌস্তবদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম বিধানসভা নির্বাচন যত আসবে এবং রাজ্যবাসীর পক্ষ থেকে নির্বাচন কমিশন কিরকম বন্দোবস্ত করবেন, কি তাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেদিকেও যেমন আমাদের নজর থাকবে, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই এইরকম, আজকে যেমন ছিলেন আমাদের সঙ্গে কৌস্তব বাগচি, আমরা নিত্য নতুন রাজনৈতিক নেতাদের বক্তব্য তুলে ধরবো আপনাদের এই অনুষ্ঠানে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে। হুম।